নির্বোধ আমি। অলভিন্দারের মাথা কি ঠিক আছে? মাধুরীর এই প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম। এটা এমন একটা সময় ছিল যখন সিরিজ ডি ফান্ডিং রাউন্ডের পরে অলভিন্দার এবং সৌরভ তাদের শেয়ারের সেকেন্ডারি সেলস করেছিল লিকুইড টাকার জন্য। অলভিন্দার এবং সৌরভ দুজনেই রেঞ্জ রোভার কিনেছিল। আসলে মাধুরীর পরিবার কর্নাল থেকে তাদের জন্য একটা ভালো ডিল দিয়েছিল। আমার জয়েনিংয়ের আগে যে মূল দলটি ছিল তাদের এফোর্টের জন্য তাদেরকেও বিএমডব্লিউ দেওয়া হয়েছিল। প্রথমবার আমি বুঝলাম আমার এত কিছু কাজ করার পরও আমি এখনও নিজের জন্য কোনো আর্থিক লাভ দেখতে পাইনি। তখনও আমার শেয়ারগুলো ওয়েস্ট হয়নি, তাই বিক্রিরও কোনো সুযোগ ছিল না। তবে আমি এতটাই কাজে মজা পাচ্ছিলাম যে এই সব জিনিসগুলো আমার উপরে কোনো প্রভাব ফেলতে পারেনি, কারণ আমি সেই লোকটার উপর আমার বিশ্বাস রেখেছিলাম। তবে মাধুরীর এটা মনে হয়েছিল যে আমার যোগদানের পর থেকে কোম্পানির যে 10 গুণ বৃদ্ধি হয়েছিল তাতে আমার ভূমিকা অলভিন্দার কিন্তু স্বীকার করেনি। অনেক পরে আমি বুঝতে পেরেছি যে অলভিন্দার নতুন লোকদেরকে জয়েন করাচ্ছিল, যারা এমনকি সিএক্সও ছিল না, কিন্তু তাদের বেতন কোটিতে, যেখানে আমার বেতন 40 লক্ষ মাত্র। 2016 সালের জুন মাসে অলভিন্দারের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করেছিলাম, প্রবলেম ক্যা হ্যায়, মানে সমস্যা কি? অলভিন্দার রিপ্লাই করেছিল, তুমি ऐसा क्यों कह रहे हो, এই কথা বলছো কেন? আমি তাকে মনে করিয়ে দিয়েছিলাম যে আমি $350 মিলিয়ন মার্কিন ডলারের একটি কোম্পানির সিএফও হয়ে আমার বেতন মাত্র 40 লক্ষ। তারপরে আমার কাছে ক্ষমা চাওয়া হলো এবং এরপর এক্সপ্লেনেশনে বলা হলো এটা নিয়ে সে আলাদা করে ভাবেনি, তবে আমাকে আমার স্যালারি রিভাইজ করতেই হতো। একজন সিএফও হয়ে আমি কোম্পানির এক্সপেন্স দেখলাম এবং নিজের স্যালারি 75 লাখ করে দিলাম। তবুও এই স্যালারি আমার অ্যামেক্সের 80 লাখের স্যালারি থেকে কমই ছিল। আমার ইএসওপি এখনও রিভাইজ করা হয়নি, কারণ অলভিন্দার মনে করেছিল যে এই প্রস্তাবটি ইনভেস্টরদের কাছে পৌঁছানোর সঠিক সময় সেটা ছিল না। এবার আমি যদি পিছনের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাই ওটা আমার সরলতা কিংবা নির্বুদ্ধিতা ছিল। আমি জিনিসগুলোকে ওর ফেস ভ্যালুতে নিয়েছিলাম। আমার ফিনান্সিয়াল গ্রোথ আটকে ছিল। ব্যবসার পরিপ্রেক্ষিতে আমরা দিনে 30টা অর্ডার থেকে দিনে 30,000 অর্ডারে পৌঁছতে পেরেছিলাম এবং 30টি শহরে নিজেদের অস্তিত্ব তৈরি করেছিলাম। আমাদের যাত্রা শুরু হয়েছিল একটা ছোট্ট ওয়্যারহাউস থেকে, যেখান থেকে আমরা আরম্ভ করেছিলাম, এবং এখন আমরা একটা 50,000 স্কোয়ার ফিট অফিসে আছি। এটা সেই অফিস যেটা তৈরি করতে আমি হেল্প করেছিলাম। প্রকৃতপক্ষে কম খরচে দ্রুত কাজ করার জন্য আমি মাধুরীকে প্রজেক্টে ইনভলভ করেছিলাম। সে তখন তার ফার্নিশিং বিজনেসকে ডাইভার্সিফাই করছিল। এই প্রজেক্টে সে নো প্রফিট নো লস বেসিসে কাজ করেছিল। মাত্র 3 মাসেই আমরা অফিসটিকে তৈরি করেছিলাম, তাও মাত্র 1.5 কোটি টাকায়, অর্থাৎ প্রতি বর্গফুট 300 টাকার চেয়েও কম, তাও আবার 3 মাসের মধ্যে। টাইগার গ্লোবালের কল্যাণ কৃষ্ণমূর্তি, যিনি আমাদের ইনভেস্টরদের একজন ছিলেন, সেই সময় তিনি আমাদের নতুন অফিসে এসেছিলেন। তারা সম্প্রতি বেঙ্গালুরুতে একটা 30,000 স্কোয়ার ফুটের অফিস তৈরি করছিল, যেখানে রিট্র্যাক্টেবল নেট সহ ক্রিকেট পিচ ছিল। তার নিজস্ব অফিসের মতোই আমাকে কৌতূহলবশত প্রশ্ন করে জিজ্ঞেস করেছিলেন তিনি, এই অফিস তৈরি করার জন্য আমার কত খরচ লেগেছিল। মাত্র 1.5 কোটি টাকা খরচ হয়েছে শুনে তিনি আরও জিজ্ঞাসা করলেন যে আমি তাকে পুরো টাকাটা বলছি নাকি শুধু জিএসটি, কারণ টাইগার গ্লোবাল তাদের অফিস তৈরি করতে 12 কোটি টাকা খরচ করেছে এবং আমরা যে পরিমাণ খরচ করেছি তা সম্ভবত তারা যে জিএসটি দিয়েছে তার থেকেও কম। এতে আমাদের কস্ট কন্ট্রোল মেকানিজমের স্কিলটা ছিল স্পষ্ট। মাধুরী এর পরেও অনেক প্রজেক্ট নিয়েছিল, যেমন মাইক্রোম্যাক্সের রাহুল শর্মার জন্য একটা ফার্ম হাউস সাজিয়েছিল, এবং সে এসে আমাকে বলেছিল যে সেই প্রজেক্টটা সে কত সুন্দরভাবে তৈরি করেছে। এই কথা শুনে আমি সেই প্রজেক্টটা নিজে না দেখে থাকতে পারিনি। শুক্রবার মাধুরীর হাজব্যান্ড হিসেবে আমি ওর জিনিস দিতে ওখানে গিয়েছিলাম, আর সেই জায়গাটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভিতরে ছিল একটা আস্ত গল্ফ কোর্স, আর পরে এই জায়গাটা বলিউড অভিনেত্রী আসিনের বাড়িতে পরিণত হয়। তবে এতে আমার দ্বিমত আছে। গ্রোফার্সের বিজনেস মডেল নিয়ে বলতে গেলে বলা যায় আমরা একটা মার্কেট প্লেস মডেল, মানে যেখানে আমরা কোনো ইনভেন্টরি স্টক করছিলাম না, সেটা দেখা থেকে শিফট করে নিজেদের ডার্ক স্টোর তৈরি করতে শুরু করলাম। মার্কেট প্লেস মডেলের মূল সমস্যা হলো শপকিপারদের ইনভেন্টরি লাইভ ছিল না, যার কারণে আমাদের ফিল্ড এজেন্ট অর্ডার পেয়ে যখন দোকান থেকে প্রোডাক্ট নিয়ে আসতো তখন সে মাত্র কয়েকটা প্রোডাক্টই পেত। এতে শুধু আমাদের অপারেশনাল ইস্যুই হচ্ছিল না, এমনকি আমাদের কাস্টমারদের সঙ্গে টার্মসও খারাপ হচ্ছিল। তবে রেগুলেশন
শুধু ফরেন এন্টিটিকে ইন্ডিয়াতে রিটেইল বিজনেস করার জন্য অ্যালাউ করছিল না, এবং তখনও পর্যন্ত ই কমার্সের রেগুলেশন আসা বাকি ছিল। সুতরাং আমি একটা এফডিআই কমপ্লায়েন্স স্ট্রাকচার তৈরি করার কাজ শুরু করলাম, যেখানে আমরা ইনভেন্টরি রেখে বিজনেস করতে পারব। এর জন্য আমি সিঙ্গাপুরে একটা অন্য সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করলাম, যার নাম ছিল হোল্ডিং অন ট্রেড, শর্টকাটে HOT, হট। আমি কিছু ভারতীয় ইন্টারমিডিয়েট কোম্পানিকেও একত্রিত করেছিলাম, যাতে যখন গ্রোফার্স ইন্ডিয়ায় একটা অর্ডার দেওয়া হয় তখন HOT হোলসেল এন্টিটি ইন্টারমিডিয়েট এন্টিটিকে বিক্রি করত। পরিবর্তে ইন্টারমিডিয়েট এন্টিটি কাস্টমারদের জন্য একটা ইনভয়েস তৈরি করত। তবে শুধু আমি এই স্ট্রাকচার তৈরি করেছিলাম এমনটা নয়, এমনকি অ্যামাজন সহ অন্যান্য ই কমার্স কোম্পানিগুলো এই টেমপ্লেট ইউজ করছিল। পরবর্তীতে সরকার যখন 100% বিদেশি মালিকানাধীন কোম্পানিদের একটা লাইসেন্সের মাধ্যমে খাবার বিক্রি করার অনুমতি দিল, তখন আমি এটা নজরে রাখলাম যেন গ্রোফার্স সেই প্রথম বিদেশি কোম্পানি হয়ে এই লাইসেন্সটি প্রথমে পায়। 2016-র মাঝামাঝি গ্রোফার্সের ব্যবসার অবনতি হতে শুরু করেছিল। যেহেতু আমরা প্রতি মাসে $3 থেকে $4 মিলিয়ন ব্যবসা করছিলাম, সেই সময় প্রতি মাসে খরচ প্রায় $4 থেকে $5 মিলিয়ন ছিল। 2016 সালে ফ্লিপকার্টও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, যখন স্ন্যাপডিল ফ্লিপকার্ট ডিল অন অ্যান্ড অফ হচ্ছিল এবং ওভারঅল ফান্ডিং সিনারিও ধীরে ধীরে কম হচ্ছিল। 2017-র জানুয়ারিতে সফটব্যাংক যে স্ন্যাপডিলে ডিল লাভ করেছিল, তারা এবার নার্ভাস ফিল করছিল। নিকেশ অরোরা ওই সময় সফটব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন, আর সফটব্যাংকের র্যাঙ্কে গ্রোফার্সকে নিকেশের লেগাসি মনে করা হতো। আমি বুঝতে পারছিলাম সফটব্যাংক আর কোনো অতিরিক্ত টাকা এই ধরনের পরিস্থিতিতে দেবে না। তখন আমি সফটব্যাংকে আমার কাউন্টারপার্ট বিকাশ পারেখ, যিনি পরের বছর মাসা স্যানের সঙ্গে ওই অর্কে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন, তাকে গ্রোফার্স বিগ বাস্কেট মার্জার করার পরামর্শ দিলাম। বিগ বাস্কেটের শেষ ফান্ডিং রাউন্ডটা ছিল কাতার ইনভেস্টমেন্ট অথরিটির সঙ্গে। স্পষ্টতই যেহেতু তারা সভারেন ফান্ড অবধি চলে গিয়েছিল, তাই এটা পরিষ্কার ছিল যে তাদের কাছে আর কোনো অপশন এক্সপ্লোর করার জন্য বাকি ছিল না। কিন্তু একটা কম্বাইন্ড এন্টিটি হিসাবে আমার বিশ্বাস ছিল যে আমরা সহজেই $1 বিলিয়ন ভ্যালুতে পৌঁছতে পারব। আমি 2017 সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত এই প্রজেক্টে ডিটেইলে কাজ করতে শুরু করেছিলাম। একইভাবে দুটো কোম্পানির জন্য ভ্যালুয়েশন রেশিওর উপরেও কাজ শুরু করলাম। কিছু এক্সটার্নাল ফ্যাক্টরও ছিল যেগুলো চলার পথে আস্তে আস্তে শুরু হচ্ছিল। আলিবাবা সমর্থিত পেটিএম ফেব্রুয়ারি 2017-এ পেটিএম মল সেট আপ করেছিল, একটা B2C মডেল, যা চীনের টি-মল দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এবং এই প্রক্রিয়াটিতে তারা প্রচুর অর্থ অপচয় করেছিল। তারা প্রচণ্ড চাপের মধ্যে ছিল এবং ই কমার্সে তাদের অবস্থানকে শক্তিশালী করার দিকে উদ্যোগী ছিল। তাদের হিসাবে বিগ বাস্কেটকে একটা ইনভেস্টমেন্ট বলে মনে হয়েছে, যা তাদের অনলাইন থেকে অফলাইন স্ট্র্যাটেজিকে শক্তিশালী করতে সাহায্য করতে পারবে। পেটিএম মল আর বিগ বাস্কেটের ডিল শেষ পর্যন্ত হয়ে গেল। পেটিএম মল বিগ বাস্কেটে 40% শেয়ার তুলে নিল। সমস্ত ধন্যবাদ মাধুর দেওরাকে, যিনি ততক্ষণে পেটিএমের CFO হিসেবে যোগদান করেছিলেন এবং বিগ বাস্কেটকে ভালোভাবেই চিনতেন, কারণ সিটি তাদের ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিল। একবার সেই ডিলটা কমপ্লিট হয়ে গেলে আমি জানতাম যে আমাদের আর এই লড়াইয়ে কোনো চান্স নেই। একজন CFO হিসাবে প্রতিটি অর্ডারে টাকা হারানোর দুঃখ আমার জন্য খুবই কঠিন ছিল। যখন আমাদের গড়ে অর্ডার সাইজ প্রায় 1000 থেকে 1200 ছিল, তখনও আমাদের একটা অর্ডারের ডিসকাউন্টের পর প্রফিট থাকছিল 120 টাকা, যেখানে লাস্ট মাইল ডেলিভারির জন্যই 150 টাকা লাগত। সবার প্রথমে আমি গ্রোফার্সের বাস্তব পরিস্থিতি বুঝতে পেরেছিলাম, কারণ আমি অন্য কারোর চেয়ে অনেক বেশি কাছাকাছি ছিলাম এবং জানতাম যে গ্রোফার্স গ্রোথ স্টোরি সাস্টেইনেবল ছিল না। আলাদা হওয়ার সময় গ্রোথ বন্ধ হয়ে গেলে আলবি এবং সৌরভের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। তারা সত্যি কথা বলতে কি খুব একটা ভালো ছিল না। আলবি এটা জানতো। আমি নিজেও এই লোকেদের সঙ্গে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং আমি মনে করি কোম্পানি কোয়ালিটি ম্যান পাওয়ারের উপর ইনভেস্ট করেনি। আমি যখনই সৌরভের রিক্রুট নিয়ে কিছু বলেছি, তখন সৌরভ আমার দিকে এমনভাবে তাকিয়েছে যেন আমি ওর অথরিটি কেড়ে নিতে চাইছি। একদিন সে আলভিন্দারকে বলেছিল যে আমাকে এখান থেকে বার করে দেওয়ার জন্য। গুড়গাঁওয়ের ওবেরয় হোটেলে আলবি এবং আমার মধ্যে ফাইনাল মিটিং হলো, যেখানে আলভিন্দারের পরামর্শ ছিল
যে এবার আমাদের আলাদা হওয়ার সময় এসেছে। আমার কোনো প্রবলেম ছিল না, কারণ আমার আর গ্রোফার্সের গ্রোথ স্টোরিতে বিশ্বাস ছিল না। কিন্তু একটা ব্যাপারে আমি ক্লিয়ার ছিলাম যে 2.5 বছর কাজ করার পরে এবং কোম্পানিকে এত বড় একটা ভ্যালুয়েশনে নিয়ে যাওয়ার পরে আমার এফর্টের জন্য আমার কম্পেনসেশন পাওয়া উচিত ছিল। কিন্তু ইএসওপিস হিসেবে আমি যে ইকুইটি রেখেছিলাম সেটা খুবই কম ছিল। লেটেস্ট ভ্যালুয়েশনের হিসেবে এটা ছিল মাত্র 2.4 কোটি টাকা। এর মধ্যেও ইএসওপির মাত্র 30%কে গ্রান্ট দেওয়া হয়েছিল। আমার প্রথম আলোচনা অ্যালবির সঙ্গে যেটা হয়েছিল এবং তাতে যে ডিলটা হয়েছিল, ইনিশিয়ালি আমাকে টোটাল $8 বিলিয়ন ভ্যালুয়েশনে 100 কোটি টাকা দেওয়ার প্রমিস করা হয়েছিল। তাই যদি হয় তাহলে $370 মিলিয়ন ভ্যালুয়েশনে আমার কমপক্ষে 10 কোটি টাকার ইকুইটি তো পাওয়াই উচিত। আমি সম্পূর্ণ ফেয়ারনেসের সঙ্গে ওকে বলেছিলাম যে আমাকে 1 কোটি টাকার সেটেলমেন্ট অ্যামাউন্ট দেওয়া হোক। কিন্তু আলভিন্দার আমাকে এই অ্যামাউন্টটা দেওয়ার জন্য তৈরি ছিল না, উল্টে আমার সঙ্গে নেগোশিয়েট করার পিছনে পড়েছিল। আলভিন্দার একজন ফাউন্ডার বলে আমি তাকে অনেকটাই রেসপেক্ট করতাম, কিন্তু ওই সময় আমার এটা মনে হলো এতটা কন্ট্রিবিউশনের পরেও আমার সঙ্গে এরা জাস্টিস করছে না। কিছু বছর পরে অনেক গ্রোফার্স কর্মী আমার সঙ্গে ভারত পেতে জয়েন করেছিল, আর এটা প্রমাণ করছিল যে আমি গ্রোফার্সে অনেকটাই ভ্যালু অ্যাড করেছিলাম। আমি যখন স্টার্ট আপ ওয়ার্ল্ডে প্রচুর এনথুজিয়াজম নিয়ে গ্রোফার্সে জয়েন করেছিলাম তখন আমার সত্যিই খুব ভালো লেগেছিল, কিন্তু আমার এক্সিটটা একদমই ভালো ছিল না। যখন আমি এটা বুঝতে পারলাম যে আমাকে ফেয়ার ডিল অফার করা হচ্ছে না, তখন আমার কাছে আলভিন্দারকে ট্র্যাকে আনার জন্য কিছু ব্যাংক অ্যাকাউন্টকে ব্লক করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি এটা মেনে নিতে পারছিলাম না যে এত পরিশ্রম করার পরও সেটাকে বিন্দুমাত্র ভ্যালু দেওয়া হচ্ছে না। আর টাকার ব্যাপারটা বাদ দিলেও আমার এটা ভেবেই খুব কষ্ট হচ্ছিল যে এত কন্ট্রিবিউশনের পরেও ওরা আমার সঙ্গে এতটা খারাপ করছিল। এবার আমার মাথায় আমার ওয়াইফের কথাটা ঘুরছিল এবং আমি বুঝতে পারছিলাম যে সে ঠিকই বলেছিল। আমি খুব তাড়াতাড়ি লোকজনের উপর ভরসা করছিলাম, যেটা আমার জন্য একদমই ঠিক নয়। এবং শেষ পর্যন্ত গ্রোফার্স আমাকে 1 কোটি টাকার সেটেলমেন্ট অফার করেছিল এবং আমি গ্রোফার্স থেকে একদম ব্রোকেন এবং নিজেরই ইনস্টিংক্টগুলোকে প্রশ্ন করতে করতে বেরিয়ে এলাম। তবে সেই সময় আমি জানতাম না যে আমি ইতিহাসে একমাত্র স্টার্ট আপ ফাউন্ডার হব যাকে একবার নয় 2 বার ধোঁকা খেতে হবে। মজার ব্যাপার হলো গ্রোফার্সের সেক্টর 32 গুড়গাঁও অফিসে আমি কোটাকের সিইও দীপক গুপ্তার সঙ্গে কথা বলছিলাম এবং আমি এটা মেনশন করলাম যে আমাদের শপকিপারদের জন্য সিঙ্গল কিউআর এর প্রয়োজন। আর সেই সময় আমি বুঝতেই পারিনি যে এই একটা জিনিস থেকে আমি আগামী সময় একটা বড় বিজনেস তৈরি করব। দ্য ডার্ক ফেজ। 2টো বাস রয়েছে। প্রথম বাসটা বাস স্টপে তাড়াতাড়ি পৌঁছলেও আপনার ডেস্টিনেশনে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। বাসটা আপনার বাস স্টপে হয়তো আসতে দেরি, কিন্তু আপনার ডেস্টিনেশনে পৌঁছতে আগের বাসের চেয়ে কম সময় লাগায়। যদি আপনি সার্ভিস ক্লাসের হন তবে আপনি প্রথম বাসটি নেবেন, কারণ আপনি কিছু না কিছু করতে ব্যস্ত থাকেন। আমি এক্স বসের কাছে এই গল্পটা শুনেছিলাম। এই এক্সাম্পলটা দিয়ে তিনি আমাদের বোঝাতেন যে যখন কেউ কোনো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কাজ করে তখন সে তার ভিতরের মিনিংয়ের ব্যাপারে না ভেবেই তার অ্যাক্টিভিটিটা করে। তখন আমি কি আর জানতাম যে আমিও একদিন এই একই ডিলেমাতে থাকব। আমার ক্যারিয়ারে প্রথমবার আমি এমন একটা জায়গা ছেড়ে যাচ্ছিলাম, বলা যেতে পারে আমাকে যাওয়ার জন্য বলা হয়েছিল। এটা এমন একটা জিনিস ছিল যেটা আমার সেলফ ওয়ার্থে একটা বড় ডেন্ট দিয়েছিল। তবে যেটা আমার জন্য একটা বড় স্ট্রেসের ব্যাপার ছিল সেটা হলো যে আমার বাবার মাত্রাতিরিক্ত চিন্তা, আর আমার কাছে যেটার কোনো জবাবই ছিল না। তুমি কি কোনো ভুল করেছিলে যে আলভিন্দার তোমাকে কোম্পানি ছেড়ে যেতে বলল? আমার বাবা যখন এই প্রশ্নটা আমাকে করেন তখন আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। আমি মন থেকে জানতাম যে আমাকে এন্টারপ্রেনিউরিয়াল রুট নিতে হবে, কিন্তু আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম। গত 1.5 বছর ধরে আমি বহু প্রবলেম সলভ করেছি। আমি ফাইনালি ডিসাইড করলাম मैं दूसरी বাস লুঙ্গা। এই সময়টাকে আমি সবার সঙ্গে দেখা করার জন্য আর আমার সামনের পথকে ফিগার আউট করার জন্য কাজে লাগালাম। সবার প্রথমে আমি সাহায্যের জন্য আমার ব্যাচমেটদের কাছে গেলাম যারা এন্টারপ্রেনার হয়ে গেছে। তখনই আমি রিয়েলাইজ করলাম কেউই আমাকে সাপোর্ট করার জন্য প্রস্তুত ছিল না। আমার প্রথম মিটিংগুলোর মধ্যে প্রথমে ছিল আনসু শর্মা, যে ম্যাজিক পিনকে সেট আপ করেছিল, একটা এমন অ্যাপ যেটা লোকাল বিজনেস খুঁজতে সাহায্য করে। আমি যখন তার অফিসে বসে তার বিজনেসটাকে বুঝতে চেষ্টা করছিলাম তখন আমাদের কথা খুব কম সময়ের জন্যই হয়েছিল। আমি বুঝতে পারলাম যে আমার সঙ্গে পার্টনারশিপ করার কোনো ইচ্ছা তার ছিল না। পরের মিটিংটা আবার আমার আইআইএম-এর আইআইটির ব্যাচমেট নিতিন গুপ্তার সঙ্গে হলো, যে একটা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার
পেইউ ইন্ডিয়ার ফাউন্ডার ছিল। নিতিনের নিজস্ব একটা সুন্দর গল্প আছে। আইআইটির প্লেসমেন্টের ডে 0-তে 1 কোটি টাকার একটা জব ক্র্যাক করা স্মার্ট ব্যক্তিদের মধ্যে একজন ছিল নিতিন। নিতিন লেমন ব্রাদার্স জয়েন করেছিল। তার সফরে সে খোঁজগুরুর কো ফাউন্ডার ছিল, যেটা লোকাল সার্চের জন্য একটা বড় প্রোডাক্ট ছিল। যখন সে লেমন ব্রাদার্সে কাজ করছিল তখন সে তার 2 স্কুলমেটদের টাকা পাঠাতো, যারা তার এন্টারপ্রেনিউরিয়াল ভেঞ্চারটা চালাতো। সে টু বিগ টু ফেইল ডক্টরিনে বিশ্বাস করা মানুষ ছিল। লেমন ব্রাদার্স ক্র্যাশ করার সময় সে তার গোটা সেভিংস দিয়ে লেমন ব্রাদার্সের স্টক কিনে নিয়েছিল। আর যখন লেমন পুরোপুরি ক্র্যাশ করে গেল, সেও তার সঙ্গে পুরো বরবাদ হয়ে গেল। এটার পর যখন সে খোঁজগুরুর ওপর নজর দিল, তখন খোঁজগুরুর ফাউন্ডাররা তাকে অনবোর্ড করার জন্য রাজি ছিল না। আসলে খোঁজগুরুর ফাউন্ডাররা তার উপর ভরসা করতে চায়নি। তাই সে এন্টারপ্রেনারের ন্যাসপার মডেলটা চুজ করে, যেখানে তাকে ফাউন্ডারের ডেজিগনেশন দেওয়া হলো, কিন্তু ফ্যান্টম ইকুইটির সঙ্গে। একটা এন্টারপ্রেনারের জন্য ন্যাসপার মডেলের মানে হচ্ছে তাকে কোনো ফান্ড রেজিং রেসপন্সিবিলিটি ছাড়াই 5% আপটেকের সঙ্গে একটা ফাউন্ডার হিসেবে কাজ করতে হবে। এই মডেলটার উপর সে আর শৈলেশ নাগ মিলে পে ইন্ডিয়া তৈরি করে, যা পরে একটা লিডিং অনলাইন পেমেন্ট প্রোভাইডার হিসেবে তৈরি হয়। যখন গ্রোফার্সে ছিলাম, আমার অনেকবার নিতিনের সঙ্গে কথা হয়েছিল, যদিও আমরা এন্টারপ্রেনারশিপ নিয়ে কোনো কথা বলিনি। যখন পরে পেইউ সাইট্রাসকে কিনে নেয়, জিতেন্দর গুপ্তা আর অমরিশ রাওকে ম্যানেজমেন্ট টিমে লাগানো হয়। এন্টারপ্রেনিউরিয়াল স্পেসে কোনো কাজ না হলে আমি আবার জব করার কথা ভাবলাম। সেখানেও আমাকে ডিসঅ্যাপয়েন্ট হতে হলো। এইরকম সময় আমার মনে পড়ল, অ্যামেক্সে আমার বস সঞ্জয় ঋষি আমার এক্সিটের সময় আমাকে একটা ওপেন অফার দিয়েছিল। তবে এখন সঞ্জয় আমেরিকান এক্সপ্রেসের M&A টিমে জয়েন করার ফলে তাকে ইউএসএ যেতে হয়েছে, এবং এখানকার সিস্টেমে আর অত পাওয়ারফুল সে ছিল না। তবে সে আমাকে ভেঞ্চার টিমের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, কিন্তু তাতে বিশেষ কোনো কাজ হয়নি। সেই সময় টাইগার গ্লোবালের কল্যাণ কৃষ্ণমূর্তি ফ্লিপকার্টে জয়েন করেছিলেন। ডেপুটি সিইওর একটি পদের জন্য তার রাইট হ্যান্ডের সঙ্গে একটি মিটিং করি আমি, তবে সেটাও সেইভাবে সফল হয়নি। আমি শুধু হতাশ হচ্ছিলাম বললে ব্যাপারটা একটু ছোট করেই বলা হবে। একটা স্টার্টআপের ইয়াংগেস্ট সিএফও হিসেবে কাজ করি এবং সেই কোম্পানির ভ্যালু 10 গুণ বাড়িয়ে দিয়েছিলাম, তাও আমি কোনো সুযোগ পাচ্ছিলাম না। কোনো অপশন না পাওয়ায় আমি ডিসাইড করলাম যে আমি আবার ইনভেস্টর ব্যাংকের দিকে যাব, যেখান থেকে আমি AMR ক্যারিয়ারের শুরু করেছিলাম। একটি 15 মিনিটের কর্মকাল। এবার সময় এসেছিল প্রশান্ত সিংহালের সঙ্গে কথা বলার, যিনি ছিলেন একজন বিখ্যাত কর্পোরেট প্রফেশনাল এবং আর্নেস্ট ইয়াং এর একজন পার্টনার। তিনি আমাকে তাদের M&A টিমের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলেন। স্টেটাস কালচার চলার জন্য E&Y নিজের স্টার্টআপ প্র্যাকটিসকে সফল করতে চেয়েছিল, আর এই জন্য তারা আমার এক্সপিরিয়েন্সে অনেক ফায়দা দেখতে পেল। আমার স্টার্টআপ স্পেসে অনেক নলেজ ছিল, আমি স্টার্টআপের ল্যাঙ্গুয়েজও বুঝতে পারি। এটাতেই কনভিন্স হয়ে E&Y আমাকে একটা অফার দিল। তারা আমাকে 1 কোটি টাকার স্যালারি অফার করল, কিন্তু মূল ব্যাপারটা ছিল যে তারা আমাকে পার্টনার পজিশনটা দিতে চাইছিল না। পরে তারা আমাকে আশ্বাস দেয় যে মাস 6 মধ্যেই তারা আমাকে পার্টনার পজিশনটাও দেবে। আমি ডিসাইড করলাম যে আমি তাদের অফারটা অ্যাকসেপ্ট করব। আমি E&Y এর এরোসিটি অফিসে গেলাম। E&Y এর এরোসিটি অফিসের ভিতরে হাঁটা শুরু করলে আমার ভিতরে কীরকম একটা হতে শুরু হয়। আমি ওই ডার্ক স্যুট পরা মানুষগুলোর দিকে তাকাচ্ছিলাম। কয়েকজন গ্লাসের দেওয়ালের পিছনে বসেছিল, আর ওদের থেকে জুনিয়ররা তাদের বাইরের ওয়ার্ক স্টেশনে বসেছিল। পুরো অফিসটাই নিস্তব্ধ ছিল। আমার দম বন্ধ লাগছিল, আর মনে হচ্ছিল যেন আমার এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আমার রিপোর্টিং ম্যানেজার কেবিনে আসলে আমি তাকে বলি, স্যার গলতি হো গই। আমি তার কাছে স্বীকার করলাম যে এই পরিবেশে আমার দম বন্ধ লাগছে। তিনি জানতেন যে আমি স্টার্টআপ স্পেস থেকে এসেছি, তাই তিনি আমার কঠিন পরিস্থিতিটা বুঝে আমাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে বারণ করলেন। তবে আমি প্রশান্ত সিংহলকে ফোন করে তার কাছে মন থেকে ক্ষমা চাই। তার এই জায়গায় আমাকে পরিচয় দেওয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমার মনে হলো ভিতর থেকে যেন কি আমাকে বলছে যে আমার কর্পোরেট ক্যারিয়ার শেষ। আমি তার কাছে কনফেস করলাম। তিনি ফোন শেষ করার পর আমি E&Y অফিস থেকে বের হয়ে এলাম। বের হয়ে আমি প্রথমে আমার বাবাকে যোগাযোগ করলাম, আর তাকে বললাম যে যদি আমাকে এমন একটা পরিবেশে কাজ করতে হয় তাহলে আমি সত্যিই মারা যাব। তিনি আমার অবস্থাটা বুঝেছিলেন এবং তিনি আমাকে এমন একটা পরামর্শ দেন যেটা আমার সত্যি ভালো লাগে। নিজের মনকে ফলো করতে বলেন তিনি।
আর এইভাবেই আমার কর্পোরেট ক্যারিয়ার শেষ হয়ে গেল, যা কর্পোরেট ইতিহাসের সবচেয়ে শর্টেস্ট ক্যারিয়ারের রেকর্ড তৈরি করেছে হয়তো। করোল বাগ, নভেম্বর 2017। যখন আমার E&Y এর সঙ্গে কথা হয়েছিল তখন আমি পিসি চন্দ্র জুয়েলার্সের মালিক বলরাম গর্গের সঙ্গেও কন্ট্যাক্ট করেছিলাম। কোটাক ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সময় আমি তার সঙ্গে ক্লোজলি কাজ করেছিলাম আর তার একটা সফল আইপিও লঞ্চ করতে সাহায্য করেছিলাম। বলরাম গর্গের ইচ্ছে ছিল আমি যেন তাকে জয়েন করি, কিন্তু আমি একজন লালার সঙ্গে কাজ করতে দ্বিধাবোধ করছিলাম। তার দোকান ছিল করোল বাগে, যা বাজেট শপিং এর জন্য পরিচিত ছিল। এই জায়গাটা অন্য জায়গার থেকে অনেকটাই আলাদা ছিল। আমার লাস্ট কর্পোরেট এক্সপিরিয়েন্স হিসেবে আমি জানতাম আমাকে বিভিন্ন সম্ভাবনার জন্য ওপেন থাকতে হবে। আমি তার অফারের জন্য এক্সাইটেড ছিলাম এবং তিনি আমার বেসিক স্কিলের সাহায্যে তার কাজ করাতে চেয়েছিলেন। তিনি একটা গোল্ড লোন ভার্টিক্যাল বানাতে চাইছিলেন। আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু আমাকে যদি একটা ডিসেন্ট রেমিনারেশন দেওয়া হতো তাহলে আমি হয়তো কাজটা করতাম। তাও তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কতটা এক্সপেক্ট করো? আমি তাকে 1 কোটি টাকা স্যালারির সঙ্গে স্টক অপশন চাইলাম। তার কাউন্টার অফারটা অ্যাকসেপ্টেবল ছিল। তিনি আমাকে 85 লাখ স্যালারি আর 3 কোটির স্টক দিচ্ছিলেন। আমি এই অফারে বেশ খুশি ছিলাম, কিন্তু আমার পরিবার আমার সিদ্ধান্তে খুশি ছিল না। তাদের চিন্তা ছিল E&Y এর এরোসিটি থেকে করোল বাগের গলিতে যাচ্ছি আমি। তবে কাজটা আমি এই জন্যই করতে চেয়েছিলাম কারণ তাঁর গোল্ড লোন ব্যবসার ভ্যালু দেখতে পেয়েছিলাম। আমার জন্য ভ্যালুয়েশন বিজনেস চালানোর জন্য একটা বড় অ্যাসপেক্ট ছিল না। গ্রুপের একটা জিনিস যেটা আমাকে চিন্তিত করেছিল সেটা হলো ওই বিজনেসটা প্রফিটেবল ছিল না। আমার এক্সিটের পরে গ্রোফার্সের একটা ডাউন রাউন্ড হয়েছিল, যেটায় তার ভ্যালুয়েশনকে রিডিউস করা হয়েছিল, যেটা আমার বিজনেস ফান্ডামেন্টালে বিশ্বাস না করার কারণ ছিল। আর এত বছর পরেও গ্রোফার্সের ভ্যালুয়েশন কম হওয়ার মানে ছিল যে ওটা একটা সাস্টেইনেবল বিজনেস ছিল না। তারা শুধু ক্যাশ ইনফিউশন করে চলেছিল। আমিও এবার লালার কাছ থেকে শিখতে চেয়েছিলাম যে কি করে কাস্টমারকে ইউজ করে একটা প্রফিটেবল বিজনেস তৈরি করতে হয়। এই ডিসিশন নেওয়ার পর আমি রোজ করোল বাগে যেতাম। রোজ সকালে দোকানের কাছে, গলিতে, পার্কে, গেটে জায়গা খোঁজাটা খুবই মুশকিল ছিল। এই মুশকিল কাজটাকে কমপ্লিট করে পিসিজের সুন্দর চকচকে শোরুমে ঢোকার আনন্দ নিতাম। নিচে ওদের আনঅকুপাইড অফিসে গিয়ে বসতাম। এখানে আমার কোটাকের এক্স কলিগ নিখিলেশ গোভিলো ছিলেন, যিনি তার অনলাইন বিজনেস সামলাতেন। কাজের ক্ষেত্রে আমি সবসময় বিজনেস প্ল্যান তৈরি করতাম, আর যেটা এবারে ছিল গোল্ড লোন বিজনেস। আমি মার্কেটের সঙ্গে সঙ্গে পুরো গ্রুপের বিজনেসের মডেলগুলো ভালো করে পড়ছিলাম। সেই সময় সুমিত মুনিয়ার সঙ্গে একজন রুপিক বলে একটা বেঙ্গালুরু বেসড ফিনটেক কোম্পানি, যা ব্রাঞ্চলেস অনলাইন গোল্ড লোনে ফোকাস করছিল। সেই ব্যক্তি এটা বুঝতে পারেন যে আমি তৈরি করতে চাইছি নতুন একটা কিছু। তিনি আমাকে বলেছিলেন, তুমি সেই ব্যক্তি যে বুঝতে পারবে আমি কি তৈরি করতে চাইছি। আমাদের মিটিংয়ের শেষে পিসিজের গোল্ড লোন ব্যবসা সেট আপ করার চেষ্টার পাশাপাশি আমি জুয়েলারি ব্যবসাকে ডিজিটাইজড করার চেষ্টা করছিলাম। যদিও এটা আমার ভাবনার অংশ ছিল না। এর মানে হলো পেটিএম এবং ফোনপে কিউআর তাদের দোকানে লাগানো। দোকানে আর তাদের সেন্ট্রাল অ্যাকাউন্টস টিমের মধ্যে অনেক সমস্যা দেখা যাচ্ছিল বলে আমি অনেকগুলো কার্ড অ্যাকসেপ্টেন্স মেশিন, যেগুলো তারা অনেক ব্যাংকের জন্য ইউজ করত, সেগুলো পাইন ল্যাব পিওএস এর সঙ্গে পাল্টে দিই ব্যাকএন্ড কোলের ট্রানজাকশন করার জন্য। আমি কুইক ক্লাইভার সলিউশনের সঙ্গে তাদের গিফট কার্ডটাও ডিজিটাইজ করেছি, যা এখন পাইন ল্যাবসের আন্ডারে। আমি তাদের ডিপোজিট স্কিম ব্যবসাও ডিজিটাইজ করেছি। বলরাম গর্গ আমার ইনিশিয়েটিভ পছন্দ করেছেন এবং আমিও যে আমার জব ডেসক্রিপশনের দ্বারা আটকে ছিলাম না, এটা তার ভালো লেগেছে। এই সময় পিসিজের স্টক ভ্যালু দাঁড়ায় 400 টাকা, যেটা অল টাইম হাই ছিল। বলরাম গর্গ তার গেম আপ করতে চেয়েছিলেন এবং গোল্ড লোনের ব্যবসার জন্য একটা এনবিএফসি লাইসেন্সের আবেদন করেন। আমরা জানতাম না যে ওয়ার্ল্ড অর্ডার আমরা দেখছিলাম ওটা চেঞ্জ হতে চলেছিল। পিএনবি ফ্রড। সিবিআই ইন্টারপোলের সাহায্য চাইল। নীরব মোদির বিরুদ্ধে নোটিশ ইস্যু করা হয়েছে, অন্যদের বিরুদ্ধে জারি করা হয়েছে। 2018-র 16 ফেব্রুয়ারি ইন্ডিয়া টুডেতে এই খবরটা বেরোল। কিভাবে নীরব মোদি গ্রেট ইন্ডিয়ান ব্যাংক রাবারি করলেন, 2018-র 23শে ফেব্রুয়ারি সেটা প্রকাশিত হল। এইভাবেই নীরব মোদির কেলেঙ্কারিগুলো সবার সামনে আসছিল। বেশিরভাগ নিউজ পেপারেই এই হেডলাইনগুলো ছিল। এই ডায়মন্ড টিয়ারটি পিএনবির বইগুলোতে $1.8 বিলিয়ন হোল করে দিয়ে যায়। এটা ন্যাচারাল ছিল। তানিস্ক বাদে সব জুয়েলারি স্টক নামতে শুরু করে দিয়েছিল।
বিষয়গুলো আরও খারাপ করার জন্য ব্যাংকগুলো একটা কল নেয়, জুয়েলার্সের সমস্ত ক্রেডিট লাইন বন্ধ করতে হবে। এই প্রথমবার আমি বলরাম গর্গকে প্রচণ্ড চাপের মধ্যে দেখেছিলাম। যদিও গোল্ড ইনভেন্টরি একটা নিরাপদ জায়গা ছিল, কিন্তু তার সমস্যা ছিল যে সেক্ষেত্রে অনেক টাকাই দুবাইয়ের এক্সপোর্টে আটকে ছিল। মার্কেটে মানুষ দ্রুত গতিতে পিসিজে স্টকের উপর বিশ্বাস হারাতে বসেছিল। আমার বেশ মনে আছে, আমাকে বহু ইনভেস্টরদের কলে কনভিন্স করতে হয়েছিল যে আমাদের ব্যবসা এখানেই থাকবে। তবে আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে গেম সার্ভাইভালে ছিল। 2018 সালের জুন মাসে আমি বলরাম গর্গের সঙ্গে একটা মিটিংয়ে ছিলাম। আমি তাকে জানাই যে পিসিজের সঙ্গে আমার দ্বারা আর সহযোগিতা করা সম্ভব নয়। তিনি আমার কাছে কিছুটা সময় চাইলেন, কারণ তিনি চাননি যে মার্কেট এটা বুঝে যাক যে তাঁর টিমও এক্সিট করছে। আমি তাকে সম্মান জানিয়ে তার কথা মেনে নিলাম। আমার মনে আছে, গ্রোফার্স থেকে বেরোনোর সময় আমার ব্যাচমেট বা আমার এক্স বসেরাও কেউ আমায় সাহায্য করতে পারেনি। যে দুজন দাঁড়িয়েছিল সেই সময় তারা ছিলেন E&Y এর প্রশান্ত সিংহল এবং পিসিজের বলরাম গর্গ। তাদের দুজনের জন্যেই আমার মনে অনেক সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। যেখানে সবাই আমার পিসিজেতে থাকাটা আমার ক্যারিয়ারে একটা স্টেপ ব্যাক হিসেবে দেখেছিল, সেক্ষেত্রে আমার বিশ্বাস ছিল যে সেই সময় আমি যদি পাশে না থাকতাম এবং এই স্টেপটা না নিতাম, তাহলে আমি ভারত পের সময় এগোতে পারতাম না। আমি বহু কারণে এই কথাগুলো বলি। প্রথমত, দোকানদারের গল্প আর একটা বিজনেসম্যানের মেন্টালিটিটা পিসিজে থেকেই শুরু হয়েছিল, যার সাহায্যে আমি ভারত পেকে এত বড় করতে পারি। আমি যদি অন্য কোনো জায়গায় জয়েন করতাম, তাহলে ওখান থেকে বেরোনোর অপরচুনিটি কস্ট অনেক বেশি হতো। আর পিসিজেতে আমার কাজ করার শেষের দিকে আমার অপরচুনিটি কস্ট 0 ছিল, কারণ আমার স্টকেরও কোনো ভ্যালু ছিল না। আর এই জন্যই অন্য অ্যাভিনিউ এক্সপ্লোর করার সুযোগ আমার কাছে ছিল। ভারত পের উৎপত্তি বা জেনেসিস 2018 সালের জুলাই মাস। বিপিন আগরওয়াল বললেন, আমরা একটা আর্লি স্টেজ ফিনটেককে ফান্ড করছি, আর যার জন্য আমরা একজন সিইও খুঁজছি। যদি আপনি এমন কাউকে জানেন যিনি আগ্রহী, তাহলে আমরা তার সঙ্গে যোগাযোগ করব। আমি যে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বলরাম গর্গ জানতেন। আমি আমার জীবনের সামনের রাস্তার কথা ফিগার আউট করছিলাম, যখন IIM আহমেদাবাদ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা টেক্সট আমার দৃষ্টি আকর্ষণ করল। আমি জানতাম যে আগরওয়াল একটা চাইনিজ ফান্ড কোম্পানি যার নাম ফসুন তার সঙ্গে কাজ করত। আমি বুঝতে পারছিলাম না যে কেন একটা সদ্য শুরু হওয়া কোম্পানির একজন সিইও লাগবে। তার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে আরও জানার জন্য আমি আবার একটা টেক্সট করলাম তাকে। 2018 সালের জুন মাসের রবিবার গরমের দুপুর, ফিনটেকের ভাবিক কোলাদিয়ার সঙ্গে একটা মিটিংয়ে আমার দেখা করার কথা ছিল। আমরা IIT দিল্লি ক্যাম্পাসে দেখা করতে রাজি হয়েছিলাম এবং আমি মাধুরীকে বলেছিলাম যে আমি ঘণ্টাখানেকের মধ্যেই ফিরব। কিন্তু 4 ঘন্টারও বেশি সময় ধরে সেই মিটিংটা চলে। আমি জানলাম যে ভাবিক কোলাদিয়া এবং শাশ্বত নাকরানি মূলত গুজরাটের ভাবনগরের বাসিন্দা। দুজনের সম্পর্ক ছিল অনেক দিনের, কারণ ভাবিক শাশ্বতের বাবা মনসুখ ভাই নাকরানির কাছে পড়াশোনা করেছিলেন, যিনি একটি স্কুল এবং ভাবনগরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ চালাতেন। তখন শাশ্বত সবেমাত্র IIT দিল্লিতে তার ইঞ্জিনিয়ারিংয়ের 3য় বছর শেষ করছিল। ভাবিক তার থেকে 5-6 বছরের বড়। তার সঙ্গে IIT হস্টেলে থাকত। সঙ্গে আরও 3 জন ছেলে ছিল, সত্যম, তন্ময় এবং যোগী। এরাও IIT দিল্লির ছাত্র। তারা সবাই একসঙ্গে UPI হ্যাকাথন অংশগ্রহণ করেছিল আর জিতেও ছিল। পরের 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে ভাবিক আমাকে বুঝিয়েছিল কিভাবে সব UPI পেমেন্ট অ্যাপগুলো একটা QR-এ চলতে পারে। এটার প্রফিট আমরা একটা গ্রোফার্সে কাজ করার সময় খেয়াল করেছিলাম। তবে ভাবিকের কাছে আমি বুঝতে পেরেছি যে এটা কিভাবে কাজ করে। যেমনটা সে আমাকে ব্যাখ্যা করেছিল যে UPI থেকে টাকা পাঠানো বা একজন গ্রাহকের থেকে অন্য গ্রাহকের কাছে বা একটি গ্রাহক থেকে অন্য মার্চেন্টকে ট্রান্সফার করা হয়, এটাও একই প্রিন্সিপাল ফলো করে চলে। এখন যে পেমেন্ট অ্যাপগুলো চলছে, যেমন পেটিএম এবং ফোনপে, ব্যবসায়ীদের লেনদেন প্রতি 2% করে ফি নিচ্ছিল তারা। ভাবিকের আইডিয়া ছিল চার্জ কমিয়ে 1% করা, যাতে সে ব্যবসায়ীদের তার কাছে আনতে পারে। আপনি শুধু নিজের ইচ্ছে মতো কাজ করছেন, আপনি গেম চেঞ্জ করছেন না। ভাবিকের কথা শুনে আমার এটাই ইমিডিয়েট রিঅ্যাকশন ছিল। পরের কয়েক মিনিটের জন্য আমরা একটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার গেম খেললাম। ভাবিক জিজ্ঞেস করলেন, মার্কেট কি এভাবেই চলে না?
আমি বললাম, যদি ইউপিআই এ P2P এবং P2M একই আর্কিটেকচার হয়, তবে কিছু সময় বাদে কনজিউমার ট্রান্সফারের মতো মার্চেন্টের ট্রানজাকশনের কস্ট শূন্য হয়ে যাবে। জিরো হওয়ার ফলে কম্পিটিটিভ প্রেশার বাধ্য করবে অন্যজনকে চার্জ 1% থেকে 0.9% কমিয়ে আনতে, এবং গেম শুধু এটাই রয়ে যাবে যে কে নিজের রেট তাড়াতাড়ি কমাচ্ছে। ভাবিক বললেন, আমরা কিভাবে এই ব্যবসাটাকে আরো বড় করতে পারি? আমি বললাম, এই ব্যবসাটা বড় হবে শুধু ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, বিক্রি করার মাধ্যমে নয়। ভাবিক বললেন, আপনি কি বলতে চাইছেন? আমি বললাম, আপনি সার্ভিসটা বিনামূল্যে দিতে পারেন যাতে প্রচুর গ্রাহক হয়, এবং মার্চেন্টকে আমাদের সঙ্গে যুক্ত করার জন্য আমাদের পক্ষ থেকে একজন এজেন্টকে পাঠাতে হবে। কয়েক মিনিটের মধ্যে ভাবিক বুঝতে পেরেছিলেন যে তিনি টেকনোলজিক্যালি সঠিক রাস্তাতেই রয়েছেন, কিন্তু একটা ব্যবসা তৈরি করতে তাদের শুরু থেকেই আমার মতো একজন লোকের প্রয়োজন ছিল, যে ব্যবসা শুরু করতে সম্পূর্ণভাবে সাহায্য করতে পারবে একজন কো ফাউন্ডার হিসেবে। ভাবিকের থেকে আমি বুঝতে পেরেছি যে তারা কমপক্ষে 2 মাস আগে কোম্পানি সেট আপ করেছে, এবং এখনো পর্যন্ত তারা শাশ্বত ও তাদের মধ্যে মোট 1 লক্ষ টাকা বিনিময় করে কোম্পানির ইনিশিয়াল শেয়ার ক্যাপিটাল হিসেবে রেজ করেছে, কিন্তু কোনো ব্যবসা শুরু করতে পারেনি। কোনো এক সময় তারা ফসুনের সঙ্গে দেখা করে এবং ফসুন তাদের ইনকিউবেট করতে রাজি হয়েছিল, এবং এখন $2,50,000 দেওয়ার কথা বলছে কোম্পানি, 25% শেয়ারের বিনিময়। এখন তারা 3 মাস ধরে ফসুন অফিসে বসে আছে, কিন্তু অবস্থার কিছুই পরিবর্তন হয়নি। ক্রেডিট কার্ড ফ্রড কেস। যখন আমি প্রোডাক্টের টেকনিক্যাল ডিটেইলগুলো সব বুঝে নিলাম, আমি খুবই খুশি ছিলাম যে আমি একটা সুপার শার্প ইয়াং মাইন্ডের সঙ্গে ডিল করছিলাম, যারা পসিবিলিটির জন্য ওপেন ছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি কোম্পানিতে সিইওর কেন প্রয়োজন হলো। ভাবিক খুব সরলভাবে আমাকে বলে দিয়েছিলেন যে তিনি ইউএস এর মামলায় সাজা পেয়েছিলেন, যার ফলে ফসুন তাকে অপারেশনের ফ্রন্ট এন্ডে থাকতে দিতে চাইছিল না। তারপরই শুরু হলো তার ভুল চয়েসের গল্প। ভাবিক ইউএসএতে ইউনাইটেড এয়ারলাইন্সের সঙ্গে একজন পাইলট হিসেবে যোগ দিয়েছিলেন। যদিও টাকাটা ভালোই ছিল এবং তিনি অনেক জায়গায় ঘুরতেও পেতেন, শেষে সেই কাজের গ্ল্যামার শেষ হওয়ার কারণে তিনি চাকরিটা ছেড়ে দেন। তারপর তিনি ভাবেন যে এবার তাকে সেটেল হতে হবে। এই চিন্তাভাবনা করে তিনি ইউএসএতে বিজয় নামের একজন পার্টনারের সঙ্গে একটি গ্রসারি স্টোর খোলার ডিসিশন নেন। তিনি যখন আমাকে বলেন যে তিনি শেখা বন্ধ করতে চান না, সত্যি আমার খুব ভালো লেগেছিল। এমনকি তিনি 3 ইডিয়েটসের মতো র্যাঞ্চো নামের চরিত্রের মতো কলেজে ঢুকে লেকচার অ্যাটেন্ড করতেন শুধুমাত্র জ্ঞান লাভের জন্য, ডিগ্রি পাওয়ার জন্য নয়। সেই সময় তিনি একটা ইনফরমেশন খুঁজে পেয়ে গেলেন যা তাঁর জীবনকে পুরোপুরি পাল্টে দিল। তিনি জানতে পারলেন যে যদি কেউ কারোর সোশ্যাল সিকিউরিটি নাম্বার জানে, তাহলে সেই মানুষটির ক্রেডিট কার্ড কোনো কিছু প্রমাণ ছাড়াই তাদের ঠিকানায় পাঠানো যেতে পারে। তিনি এটি বিজয়কে বললেন, যিনি এই নতুন ইনফরমেশন জোগাড় করে কিছু ক্রেডিট কার্ড অ্যাক্সেস করতে পেরেছিলেন। ভাবিক অবশ্য দাবি করেন যে বিজয়ের কোনো প্রতারণা করার ইচ্ছে ছিল না, কারণ যখন তিনি ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করে মার্চেন্ডাইজ কিনতে গেলেন, তখন তিনি নিশ্চিত করেছিলেন যে সব পেমেন্ট সময়ই করবেন। কিছুদিন পর এফবিআই তাদের দোকানে এসে সবাইকে আটক করে নেয়। ভাবিক বিজয়ের বাড়িতেই থাকতেন। ভাবিক দাবি করেছিলেন যে বিজয় বিবাহিত এবং পরিবার রয়েছে, তাই ভাবিক নিজেই সব দায় নিজের উপর নিয়েছিলেন। এরপর একটা কষ্টকর সময় শুরু হলো। শেষে ভাবিক কোলাদিয়া বা বব পটেল নামে যাকে জানা যেত, তাকে ক্রেডিট কার্ড মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাকে একটা অ্যাঙ্কেল মনিটরের সঙ্গে হাউস অ্যারেস্টে রাখা হয়। 18টি ঘোর অপরাধের চার্জ দেওয়া হয় তার বিরুদ্ধে। একদিকে তিনি নিজেকে ডিফেন্ড করতে উকিল না নিয়ে নিজেই আদালতে নিজেকে ডিফেন্ড করেছিলেন, অন্যদিকে তিনি হাউস অ্যারেস্টের সময়টা ব্যবহার করে কোডিং শেখার চেষ্টা করছিলেন। মামলা চলতে থাকলেও প্রতিবাদীরা দেখে যে তিনি খুবই বুদ্ধিমান ব্যক্তি এবং মনোযোগ দিয়ে কাজ করেন। এর ফলে তার কাছে একটা প্রস্তাব রাখা হয়। তিনি যদি সম্মতি দেন, তাহলে তার বিরুদ্ধে 16টি অভিযোগ তুলে নেওয়া হবে এবং তার বিরুদ্ধে 2টি সর্বনিম্ন অভিযোগ রেখে দেওয়া হবে। তাকে ইউএস ছেড়ে চলে যেতে হবে। সেই সময় তার কাছে 2টো অপশন ছিল, হয় তিনি শর্তগুলো মেনে নেবেন, না হয় আগের মতোই চালিয়ে যাবেন। তিনি শর্তগুলো মেনে নিয়ে শেষ পর্যন্ত মামলাটি সমাপ্ত করেন। ভারতে ফিরে আসার লক্ষ্য ছিল আমার, নিজেকে মুক্ত করতে ভালো কিছু কাজ করা। সেই সময় আমাকে এইরকমই কনভিকশন দিয়ে ব্যাখ্যা করেছিলেন তিনি। ভাবিক আগে বুক মাই হেয়ার কাট নামক একটি কোম্পানি চালাতেন। এই কোম্পানিতে পেমেন্টের সমস্যার সমাধান করার জন্য তিনি ইউপিআইকে বেছে নিয়েছিলেন। কিন্তু তারপর একটা জিনিস থেকে অন্য একটা জিনিসে পরিণত হয় গোটা বিষয়টা, যার কারণে তারা ফোসন কোম্পানিতে গিয়েছিলেন।
যখন ফোসান তাদের অতীতের কথা জানতে পারে তখন প্রোডাক্টে ইন্টারেস্ট থাকা সত্ত্বেও সেই কোম্পানিতে টাকা দিতে বারণ করে দিয়েছিল তারা। আর তখনই আমি বুঝতে পারলাম যে কোম্পানিতে কেন একজন সিইওর প্রয়োজন ছিল। ব্যাপারটায় ভাবিকের সম্মতি ছিল, কিন্তু ফোসান কোম্পানিটা যে পেসে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই ব্যাপারটা তার পছন্দ ছিল না। প্রথম মিটিংয়েই আমার কাছে প্রধান বিষয়গুলো স্পষ্ট হয়ে গিয়েছিল। আসলে এই মিটিং দুটো কো ফাউন্ডারদের দেখা করার মতো একটা ব্যাপার ছিল। আমি বুঝেছিলাম যদি পেমেন্ট ফ্রি করা হয় এবং এর মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয় তবে এটাকে দুভাবে কাজে লাগানো যাবে। এক, এই ডেটা ব্যবহার করে লোন দেওয়া এবং মার্চেন্টের জন্য ডিজিটাল ফিনান্সিয়াল প্রোডাক্ট ব্যবহার করা। আমি ভাবিক এবং শাশ্বতকে বলেছিলাম যে আমাদের কোম্পানির স্ট্রাকচার পুনরায় তৈরি করতে হবে। আমরা তিনজন 33% করে নিতেই পারি, কিন্তু আমার মনে হয়েছিল যে আমার অভিজ্ঞতার নিরিখে শাশ্বত খুবই ইয়াং, সেই কারণে দুজনের 66% করে ভাগ করা উচিত হবে। ফাইনালি ওই 66%-এর 42% ভাবিকের এবং 24% ভাগ শাশ্বতকে দেওয়া হয়, যেখানে আমি বাকি 34% পেয়ে গেলাম। এবার আমাদের কাজ শুরু করার সময় হয়েছিল। সেই সময় আমি প্যানশিলা পার্কের একটা বেসমেন্টে কাজ করছিলাম। আমি প্যানশিলা পার্কের বিপরীতে তাদের জন্য অনেকটা স্পেস অ্যাড করে তাদের ওখানেই কাজ করার উপদেশ দিয়েছিলাম। আমার মতামত খুব সহজ ছিল, এই কাজটা স্থানীয়ভাবে করা উচিত। ডিএলএফ হরাইজনে ফসুনের গ্লাস অফিস থেকে নয়। ফসুন ছিল প্রথম কারণ যার জন্য আমরা এইভাবে পিচ করলাম। প্রথম আলোচনার ক্ষেত্রে বিপিন এবং তেজ কাপুর কোনোভাবেই রাজি ছিল না। তারা ভাবিককে একটা আলাদা ঘরে নিয়ে যায় এবং তাকে ধমক দেওয়া শুরু করে দেয়। তারা তাকে তার মামলা নিয়ে ভয় দেখাচ্ছিল এবং বলেছিল যে কেউ তাকে কোনো টাকা দেবে না, এবং তাকে বলেছিল ফসুনের কারণেই ও আমার সঙ্গে দেখা করতে পেরেছিল। সহজ কথায় বলতে গেলে তারা খুব আশ্চর্য ছিল যে ভাবিক ও শাশ্বত তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। ফসুন থেকে আর টাকা আসবে না এটা ভাবিক স্পষ্টভাবেই জানত। তবে আমি তাদের বলেছিলাম যে তারা ফান্ড রেজিং এর দায়িত্ব আমার উপর ছাড়তে পারে। এতে আমি আমার নেটওয়ার্কের দিকে পথ নিয়ে যাওয়ার কাজ শুরু করলাম। যে পণ্যটি আমরা লঞ্চ করতে চলেছিলাম তা পেটিএম, ফোনপে, পাইন ল্যাবস বা যে কোনো মার্চেন্ট ফেসিং প্লেয়ারের চেয়ে বড় হবে। আমি আমার নেটওয়ার্কের সবাইকে রিচ আউট করতে শুরু করলাম। আমি প্রথমে অ্যামেক্সের সঞ্জয় ঋষিকে ফোন করলাম। আমি সঞ্জয়ের বাড়িতে ভাবিককে নিয়ে গেলাম এবং তাকে বিস্তারিতভাবে ব্যাপারটা বুঝিয়ে বললাম। তিনি 25 লক্ষ টাকার বিনিময়ে আমাদের প্রথম অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে সম্মতি দিলেন। অন্যদিকে উল্লেখযোগ্য মুঞ্জল হিরো গ্রুপের পরিবার থেকে আসা অক্ষয় মুঞ্জল আরেকটি ইনভেস্টর হিসেবে রাজি হলেন। আমি আগেই অক্ষয়কে চিনতাম, কারণ তার মেয়ে আমার মেয়ের সঙ্গেই স্কুলে যেত। তার পারিবারিক অফিস ইনভেস্টমেন্টের সময়ও আমি সাহায্য করেছিলাম। তো তিনি তাই 25 লক্ষ টাকা ইনভেস্ট করার ব্যাপারে রাজি হন। কুনাল খট্টার, ম্যাজিক পিনের অংশু শর্মা, পেইউ এর নিতিন গুপ্তা, অ্যাঞ্জেল লিস্ট, ভেঞ্চার ক্যাটালিস্ট, গ্রাম ফ্যাক্টরির নবনীত সিং এবং অন্যান্য কিছু আগের ইনভেস্টারও ছিল। সব মিলিয়ে আমি 18 কোটি টাকার মধ্যে 1.92 কোটি টাকা তুলতে পেরেছিলাম। আমি দুজন আগের ইনভেস্টরকেও সম্মত করেছিলাম, কিন্তু কোনো একটা সমস্যার কারণে তারা বোর্ডে আসতে পারেনি। কুনাল শাহ এবং জিতেন্দ্র গুপ্তা। কুনাল ক্রেডিট কার্ড বিল পেমেন্টে পুরস্কার প্ল্যাটফর্ম তৈরি করতে ব্যস্ত ছিল এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। জিতেন্দ্র গুপ্তা, যিনি তখন পেইউতে কাজ করছিলেন, তিনি আগে 1 কোটি টাকা পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু সেই সময়ে সম্ভবত আরেকটা প্রকল্পে তিনি ইনভেস্ট করছিলেন, তাই সেই মুহূর্তে এটা তার জন্য সম্ভব ছিল না। কিন্তু তিনি পেইউ থেকে নান সংঘর্ষের জন্য একটি আবেদন করেছিলেন। সেই অনুমোদন না পাওয়ার কারণে তিনি তার টাকাও দিতে পারেননি। তবে আমি পরে জিতেন্দ্রকে ভারত পে বোর্ডে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে মজার কথা হলো, ফোসানকে এই প্রকল্পে কোনো টাকা দিতে হয়নি। ফোসানের অংশগ্রহণ ছাড়াই আমরা অনেক দূরে গিয়েছিলাম। সর্বশেষ জিনিস যা আমি সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম তা হলো কালা জাদু। বিনা প্রশ্নে 3 জন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। শাশ্বতের 3 আইআইটি উইংমেট, তন্ময়, যোগী এবং সত্যম। তাদের বাবা মারা অবশ্য চিন্তিত ছিলেন যে হঠাৎ তাদের ছেলেরা পড়াশোনায় এমন মনোযোগহীন হয়ে পড়েছে কেন, এবং এর জন্য আমিই দায়ী। শুধু তখনই নয়, যখন ভারত পের হাইপার গ্রোথের গল্প শুরু হয় তখন তারা বুঝতে পেরেছিল যে আমরা একটা বড় কিছু করতে চলেছি। প্রথমে ভারত পে কিউআরটি আউট করা হয় 2018 সালের 15ই অগস্ট, এবং পরবর্তী সময় আমাদের আর পিছন ফিরে তাকাতে হয়নি। দ্য বিল্ডিং ব্লকস। কিউআর কোডের জগতে আমাদের প্রবেশকে 2টি আইনি নোটিশ স্বাগত জানিয়েছিল। যেহেতু আমরা আন্তঃকার্যক্ষমতা সহ একটি কিউআর কোড দিচ্ছিলাম, তাই এই ব্যাপারটা জরুরি ছিল
যে আমাদের কোডটিতে যেন পেটিএম, ফোনপে এবং গুগল পের মতো ক্রেতা অ্যাপগুলির লোগো লাগানো থাকে। কিন্তু এই নিয়ে আপত্তি জানিয়েছিল পেটিএম ও ফোনপে। আমাকে এটি জানাতে হয়েছিল ট্রেডমার্ক আইনের ধারাগুলো, যা অন্যের ট্রেডমার্কের ন্যায্য ব্যবহারের অনুমতি দেয়, যতক্ষণ না এটি শিক্ষামূলক কাজে এবং ক্রেতার সচেতনতায় সাহায্য করে। পেটিএম খুব বুদ্ধিমান, তাই প্রতিযোগিতা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে লড়াই থেকে পিছিয়ে যায়। তবে ফোনপে তখনও হাল ছাড়েনি। ফোনপের সঙ্গে আইনি লড়াই অনেক দিন পর্যন্ত চলে এবং এই নোটিশের পর ভারত পের নাম নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। 2 বছরেরও বেশি সময় ধরে যে মামলা চলেছিল তা শেষ পর্যন্ত একটা প্রবাদে পরিণত হয়। প্রতিটি ভিসি পিচের শুরুর জন্য যেখানে আমি প্রবেশ করতাম, সেখানে ফোনপে আমাদের পরে এসেছিল এটা মেনশন করত। যখন আমরা 3 বছর পর পোস্টপেটি চালু করি, আমার ধারণা হলো সমীর নিগম, যিনি ফোনপের প্রতিষ্ঠা করেছেন, তিনি বিশ্বাস করতেন যে তিনি একটি কনভিকশন হিসেবেই পে জিতেছেন। ফোনপের সমস্যার মূল কারণ হলো ভারত পে নামটাই খুব স্মার্ট ছিল। সরকার যখন ভিম ইউপিআইকে প্রেজেন্ট করেছিল, তখন ভারত পে তাদের মধ্যে প্রথম নাম ছিল, যার সঙ্গে ওনারা যোগ দিয়েছিলেন। ভাবিক এই নামটা ইনিশিয়াল ইউপিআই ডকুমেন্টগুলোতে পেয়েছিল এবং নামটা রেজিস্টার করিয়ে নিয়েছিল। আমাদের নামের সঙ্গে সঙ্গে যখন ভারত শব্দটা যুক্ত হয়, তখন এটা একটা উঁচু মান প্রকাশ করে। বেশিরভাগ ব্যবসায়ী আমাদের পরিষেবাকে সরকারি পরিষেবা মনে করত এবং আমরা এই সার্ভিসটি কোনো টাকার বিনিময়ে ছাড়াই দিচ্ছিলাম, এবং এইটাতেই ফোনপের আপত্তি ছিল। ফোনপের প্রথম আপত্তি ছিল আমাদের লোগোটা। ত্রিভুজ রঙিন ব্যাকগ্রাউন্ডে বিরাজমান দেবনাগরী স্ক্রিপ্টে পে লেখা, তাদের লোগোর মতোই। আমরা আমাদের লোগো পাল্টে নিয়েছি, তবে তাতে তাদের শান্তি হয়নি। তারা কোর্টে আবার কেস করেছে আর বলেছে যে আমরা পে শব্দটা ব্যবহার করতে পারবো না, কারণ এটা তাদের নামের একটা অংশ, আর এটা আমাদের অপরাধ যে আমরা এটা ব্যবহার করছি। আমরা আদালতে মামলা করেছি। তারপর হিন্দু ব্যবসায়ীদের মধ্যে একটা প্রশ্ন হলো যে পে কার শব্দ, ফোন পে নাকি ভারত পে? এই প্রশ্নের উত্তর, যেখানে মুম্বাই হাইকোর্টের একটি রায় জানায় যে ফোন পেকে আলাদা কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি, যে পে শব্দটা শুধু তারাই ব্যবহার করতে পারবে এবং অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এই রকমভাবে চলতে থাকায় এই কেস 2 বছর পর শেষ হয়। শুরুর দিনগুলোতে আমরা টেক সলিউশনের সঙ্গে কাজ করছিলাম, এটাকে আমরা জুগাড় বলতে পারি। মার্চেন্ট এডুকেশনের অনেকটা পথ নেহেরু প্লেস, দিল্লির কম্পিউটার এবং কম্পিউটার পার্টসের বাজার থেকে 1000 জন ব্যবসায়ীকে নিয়ে শুরু হয়েছিল। আমাদের থিসিস পরীক্ষার জন্য তাদের কিউআর কোডগুলো ভিম ইউপিআই অ্যাপে তৈরি করা হয়েছিল। সত্যি কথা বলতে কি, ভাবিকের ফোন নাম্বারটা একটা অ্যাডিশনাল নাম্বার হিসেবে ভিম ইউপিআই অ্যাপে এন্ট্রি করা হয়েছিল, যাতে তাদের এসএমএস এর মাধ্যমে আমরা যে কোনো লেনদেনের বিষয়ে জানতে পারি। তবে যদি ভাবিক প্লেনে যায়, তবে আমরা ওই 3 ঘন্টায় কোনো এসএমএস পাবো না। এমন ঘটনার জন্য আমরা আলাদা করে আর কোনো পরিকল্পনা অবশ্য করিনি। তবে আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে আমরা এই সিস্টেম নিয়ে কাজ করতে পারবো না। একই সময় আমাদের কাছে অত টাকাও ছিল না। আমাদের প্রয়োজন ছিল এমন একটা ব্যাংক এবং সেই ব্যাংকের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা, যাতে কোনো গ্রাহক যখন লেনদেন করে, ওই টাকা যেন একবার আমাদের ব্যাংকে এসে জমা হয় এবং এরপর আমরা যেন সত্যিকারের মার্চেন্টের অ্যাকাউন্টে ব্যাপারটা সেটেল করতে পারি। প্রথম ব্যাংক, মানে যার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করেছিলাম, তা হলো ইয়েস ব্যাংক। আমি গ্রোফার্সে থাকার সময় তাদের সঙ্গে অনেক কাজ করেছি, যার ফলে মার্চেন্টের ক্ষেত্রে আমরা লেনদেন ফ্রি করেছিলাম। কিন্তু আমাদের সব আসা এবং যাওয়ার লেনদেনের জন্য ব্যাংকে টাকা দিতে হতো। 2000 টাকার বেশি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 0.65% দিতে হতো। তাই আমাদের ব্যাংকে বলা হয়েছিল যে আমরা ব্যবসাটিকে স্কেল করতে নিজেদের মার্চেন্ট অ্যাকুইজিশন করছি এবং ব্যাংকের জন্য ফ্রি ফ্লোট বাড়াবার কথা ভাবছি। প্রথমত, জরুরি ব্যাংকিং পার্টনারশিপ তৈরি করা হয়েছে। তাই আমি ভাবিককে বলেছি তার ইঞ্জিনিয়ারদের ইয়েস ব্যাংকের মুম্বাই অফিসে থেকে সমস্ত কাজটা ভালোভাবে সম্পন্ন করার জন্য। আমরা প্রথম থেকেই 3 জন আইআইটিয়ানসের জন্য ইএস ও পিএস আলাদা করে রেখেছিলাম, যারা শাশ্বতের সঙ্গে জয়েন করেছিল। এছাড়াও আমরা একটা বাইরের টেক এজেন্সিতে এবং শেষ বছরের ছাত্রদের রিক্রুট করেছি শাশ্বতের বাবার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, যাতে আমাদের টেক কস্ট একটু কম রাখতে পারি। তারপর আমরা একটা জটিল জিনিসের উপর কাজ করতে শুরু করি, যেটা ছিল মার্চেন্টদের রিয়েল টাইম অনবোর্ড করা। এটা ছিল প্রথমে একটি মার্চেন্টকে আগে ওদের ব্যাংকিং ডিটেলস নিয়ে ওদের একটি স্পেসিফিক কিউআর কোডের সঙ্গে জয়নিং কোড পাঠানো। কিন্তু এইভাবে কাজ করতে অনেক সময় লাগছিল। তাই আমি ভাবলাম যে আমাদের আগে থেকে কিউআর কোড প্রিন্ট করে বানিয়ে দেওয়া উচিত, যাতে আমরা তাড়াতাড়ি মার্চেন্টকে অনবোর্ড করতে পারি
এবং আমাদের শুধু মার্চেন্টের ব্যাংক অ্যাকাউন্ট কোড এবং আইএফএসসি কোড এন্টার করতে হতো। তারপর ওই কিউআর কোড মার্চেন্টের প্রেমাইসের সঙ্গে লিঙ্ক হয়ে যেত। জরুরি কথা ছিল যে আমরা মার্চেন্টের থেকে কোনো টাকা নিচ্ছিলাম না এবং পেমেন্টগুলো রিয়েল টাইমে সেটেল করছিলাম, কারণ তখন মার্চেন্ট পেটিএম এবং ফোনপের সঙ্গে ডিল করছিল, যা প্রতিটি লেনদেনে 2% ফি কেটে নেওয়া এবং ওদের অ্যাকাউন্টগুলো KD+2 বেসিসে সেটেল করছিল। এর মানে হলো লেনদেন পুরো 2 দিন পরে শেষ হবে। ভাবিক সব টেকনিক্যাল ব্যাপারটা সামলাতে লাগলো, আর আমি পুরো ম্যানেজমেন্ট, ব্যাংকিং সম্পর্ক, নতুন জিনিসপত্র লঞ্চ, রিলেশনশিপ, ফান্ড রেজিং এবং টিম বিল্ডিং। তাই আমি শাশ্বতকে বলেছিলাম যেন সে ডিস্ট্রিবিউশন এবং বিভিন্ন শহরের প্রোডাক্ট লঞ্চের দায়িত্ব নেয়। আপনারা শুনছেন কুকু এফএম, শুনুন যা মন যায়। আমার আগের এমপ্লয়ের নাম্বার। একবার যখন লেনদেনের সংখ্যা বাড়তে থাকে তখন আমাদের অ্যাডমিন অংশটির দিকে নজর রাখা প্রয়োজনীয় ছিল। যখন কাউকে এই জায়গায় দরকার ছিল আমাদের খরচগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য, সেই সময় আমার যে নামটি মনে আসে তা হলো মাধুরী। যেহেতু তার নিজের একটা ব্যবসা সে আগে থেকে চালিয়ে আসছে, তাই সে খুব ভালো ম্যানেজমেন্ট, অ্যাডমিন এবং মানুষ পরিচালনা করতে পারত। তবে তার কোম্পানিতে যোগদানের জন্য অন্যান্যদের অনুমতির প্রয়োজন ছিল। ভাবিক এবং শাশ্বত দুজনেই একমত ছিল। তাদের বক্তব্য ছিল, তুমি তাকে নিয়ে আসতে পারো, কারণ আমরা জানি যে এইসব বিষয়গুলো দেখার জন্য আমাদের একজন বিশ্বস্ত ব্যক্তি প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ভালোভাবে সমস্ত জিনিসগুলো স্কেল করতে পারব। পিসিজে থেকে আমাকে ঠিকভাবে মুক্ত না করা পর্যন্ত আমি কোম্পানিতে ডাইরেক্ট যোগ দিতে পারতাম না। তাই মাধুরী ডাইরেক্টর হিসেবে যোগদান করে, যার কর্মচারী নাম্বারটা তাই আমার আগে চলে এসেছিল। সে দ্রুত লিজ, ভেন্ডার পরিচালনা, প্রিন্টার এবং আরও অনেক কিছু সামলাতে লাগলো। এছাড়াও আমাদের কোনো HR দল না থাকার কারণে এই বিষয়েরও প্রায় সব দায়িত্ব তার উপর এসে পড়েছিল। অ্যাডমিনের দায়িত্বটা যখন সে সামলাতে লাগলো এবং আমি জানতাম যে সে একজন দায়িত্ববান মানুষ, তাই যখন এটা সামলাচ্ছে তখন আমি কোম্পানিকে কি করে আরও বড় করা যায় সেইটা নিয়ে ভাবতে লাগলাম। আমাদের ভিতরের সিস্টেমগুলো তৈরি করার জন্য আমি চাইছিলাম আরও ফান্ড রেজিংয়ের উপর নজর দিতে। সেই সময় এমন কোনো একটা ভিসি ছিল না যার দরজাতে আমি যাইনি। শুরুতেই সিকো আর মোহিত ভটনাগরের সঙ্গে দারুণ একটা মিটিং হয়েছিল, যেখানে আমাদের প্রথমে বলতে হয়েছিল যে ইউপিআই কিভাবে কাজ করে। এটা ছিল সেই ইনভেস্টর যে শুধু সেন্ট্রালে ইনভেস্ট করেছিল তাই নয়, বরং তাদের জন্য এক্সিকিউটিভ দিকেও চোখ রেখেছিল। আমাকে তোমার ফোন এবং ডেবিট কার্ড দাও, আমি তাকে বলে দিলাম। সেই সময় পর্যন্ত ভিসি নিজেই তার লেনদেন করত, তাই সে বুঝতে পারছিল না যে ইউপিআই ভবিষ্যৎ কিনা। তারপর ফোনপে অ্যাপে আমি তার একটা অ্যাকাউন্ট তৈরি করলাম এবং তারপর আমি HSBC কার্ড সিলেক্ট করে দিলাম তার জন্য। তারপর আমি পিয়ার টু পিয়ার ট্রানজাকশন করলাম। এরপর ইউপিআই এর জাদু দেখে সবাই অবাক হয়ে গেল। তবে এই উত্তেজনার পরেও 3 মাস ধরে সিকোয়া আমাদের কোনো টাকাই দেয়নি। এর মূল কারণ ছিল সিকোয়া পাইন ল্যাবসের শেয়ার, যা ছিল 70%-এরও বেশি। তারা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে আমরা আসলে পাইন ল্যাবসের মার্কেট শেয়ার কমে যাবে, তাই পাইন ল্যাবসকে এই প্রযুক্তি বানানোর লাইন তারা দিতে চাইছিল। সেই সময় অবশ্য পাইন ল্যাবসের আসল ফাউন্ডার লোকবীর এটার থেকে বেরিয়ে গেছেন এবং পাইন ল্যাবস একটা টেক কোম্পানি নয়, বরং একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হিসেবেই থেকে গেছিল। পাইন ল্যাবস যখন প্রযুক্তিগতভাবে উন্নতি করতে পারল না, তখন সিকোয়া আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে। বিননেক্স থেকে একটা বড় FOMO ছিল, যেটা টেকনিক্যালি প্রথম ভিসি ছিল যে আমাদের চিন্তাভাবনাকে বুঝতে পেরেছিল। তেরুসান, সিঙ্গাপুরে আসুন। সেই শব্দগুলো ছিল তেরুসানের শেষ কথা, যা 1 ঘন্টা ধরে বলার পর আমরা শুনতে পেয়েছিলাম। তার সঙ্গে এবং তার কোম্পানি বিনেক্স সম্পর্কে আমাদের এক এঞ্জেল ইনভেস্টর পেপার ট্যাপের নবনীত সিং পরিচয় করিয়ে দিয়েছিল, যে আমার ব্যাচমেট হিসেবে IIM আহমেদাবাদ থেকে ছিল। তেরুসান বুঝে ফেলেছিল যে আমরা একটা বড় সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তবে এরপর আমার চিন্তা হলো যে সিঙ্গাপুর ঘুরতে যাওয়ার মানে হলো টাকা খরচ করা, যেটা আমি কষ্ট করে কমানোর চেষ্টা করছিলাম, কারণ তখনও পর্যন্ত আমরা এঞ্জেল ইনভেস্টরদের কাছ থেকে 1.92 কোটি টাকা তুলতে পেরেছি। তবে আমি এই সুযোগটা নেওয়ার কথা ভাবলাম এবং একদিনের জন্য সিঙ্গাপুর ঘুরতে যাব ঠিক করলাম, যাতে আমাকে হোটেলে থাকার জন্য কোনো টাকা খরচ করতে না হয়। চাঙ্গি বিমানবন্দরে নামার পর আমি সরাসরি চলে গেলাম বিনেক্সের অফিসে। আমি আমাদের প্রিন্ট করা কিটগুলোর মধ্যে একটা নিয়ে গিয়েছিলাম এবং তেরুসানকে কিছু লেনদেন দেখালাম। তেরুসান ছিলেন একজন অসাধারণ জাপানি ভদ্রলোক, যিনি খুব বেশি আবেগপ্রবণ ছিলেন না, তাই তাকে দেখে বোঝাটা কঠিন ছিল যে তিনি এটা দেখে পছন্দ করেছেন না করেননি। আমি আমার $20 লক্ষ চাহিদা রাখলাম, সঙ্গে $60 লক্ষ আগের অর্থমূল্য।
কিন্তু তেরুসান আমাকে রহস্য করে একটি কথাই বললেন, চলুন আমরা দুপুরের খাবার খেতে যাই। আমি হতাশ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল আমার ঘুরতে আসা বোধহয় ব্যর্থ হয়ে যাবে। যদিও আমার দুঃখটা যাতে না বোঝা যায় সে ব্যাপারে চেষ্টা করছিলাম। ভিয়েতনামি জয়েন্টে হেঁটে হেঁটে দুপুরের খাবার খাওয়ার সময় তেরুসান এবং তার একজন সহকর্মী নাও নামের একজন লোক আমাদের সঙ্গে ছিল। দুপুরের খাবার চলাকালীন কথোপকথনটি ফিনটেক স্পেসের চারপাশে ঘুরপাক খেতে খেতে হচ্ছিল, আমাদের পরিবার এবং আরো অনেক কিছু নিয়ে। কিন্তু ফান্ডিং এর ব্যাপারে কোনো কথা হয়নি। দুপুরের খাবার সেরে ফেরার পথে তেরুসান $7,50,000 বিনিয়োগ করবে বলে জানিয়েছিলেন, এবং আমি তখন আনন্দে উঠছিলাম। তখনও পর্যন্ত আমরা যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে দেখা করেছি তারা সফট ব্যাংক এবং আলিবাবার থেকে ফান্ডিং পেটিএম, ওয়ালমার্ট সমর্থিত ফোনপে, গুগল পে এবং ফেসবুককে সমর্থন করা হোয়াটসঅ্যাপ পে এর মতো বড় কোম্পানিদের সঙ্গে আমাদের লড়াই করার ক্ষমতাকে অস্বীকার করেছিল। ইউপিআই এর জগতে মালিকানার উঁচুতে থাকা 5 ক্যাশ জেনারেটিং টেক জায়ান্টের বিরুদ্ধে টাকা লাগানোয় গোটা বিশ্ব জুড়ে কোনো বিনিয়োগকারীর সাহস ছিল না। আর এটাই ছিল একজন ব্যক্তির প্রথম জয়। এই আনন্দ বজায় ছিল আমার বিমানবন্দরে যাওয়ার আগে পর্যন্ত, যখন আমার ফোন বাজলো এবং তেরুসানের নাম্বার ভেসে উঠল। আমি তার কলটা তোলার কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে গিয়েছিলাম যে তেরুসান তার মন পাল্টে ফেলেছেন। তেরুসান বললেন, আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমার বুক ধড়ফড় করতে শুরু করলো। আমি বললাম, বলুন। তখন তিনি বললেন, আমি কি ইনভেস্টমেন্টটা বাড়িয়ে $10,00,000 করতে পারি? এটা শুনে আমি নিশ্চিন্ত হলাম এবং আমি তার প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। ভারতে ফেরার সময় পুরো বিমান যাত্রাটাই আমি খুব খুশিতে ছিলাম। আরো আরো অনেক বড় কিছু করতে হবে। নামার পরেই ফোনটা অন করতেই তেরুসানের নামটা আরেকবার চলে উঠল, আর আমার ভয়টা হঠাৎ করে বেড়ে গেল। আসলে আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি কয়েক হাজার ফুট উঁচু আকাশে যখন ছিলাম তখন তেরুসান হয়তো তার মত পাল্টে নিয়েছেন। কিন্তু ফোনে কথা বলার পরই আমি আরো চমকে উঠলাম, কারণ তিনি বললেন, আমি কি আমার ইনভেস্টমেন্ট বাড়িয়ে $15,00,000 করতে পারি আসনির সান? তিনি আমাদের উপর যে ভরসা রেখেছিলেন তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমাকে তাকে বলতে হয়েছিল যে যেহেতু আমি মোট $20,00,000 জোগাড় করার কথা ভেবেছিলাম, তিনি যদি $15,00,000 বিনিয়োগ করে দেন তবে দ্বিতীয় বিনিয়োগকারীর জন্য আর কিছুই বেঁচে থাকবে না। তিনি আমার কথা বুঝতে পেরেছিলেন এবং তার বিনিয়োগ $10,00,000 রাখতেই সম্মত হয়েছিলেন। তার কথা মতো তিনি শুধুমাত্র টার্মের পাতাতে সই করেননি, বরং মাসের শেষে আমাদের কাছে $10,00,000 পাঠিয়ে দিয়েছিলেন। আমি তেরুসান থেকে টার্মশিট পেয়ে সেকোয়াকে খবরটা দিই। সেকোয়াও আমাদের সঙ্গে দৃঢ়ভাবে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা ভাবনা করতে শুরু করে। যেখানে তেরুসান তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন, সেকোয়া মেনে নিতে অনেকটা সময় নেয়। আমি জানতাম না যে আরও নাটক আমাদের জন্য বাকি আছে। স্কেলিটন ইন দ্য ক্লসেট। একদিন সকালে হর্ষজিৎ শেঠির ফোন কল পেয়ে আমি বেশ অবাকই হয়ে গিয়েছিলাম। হর্ষজিৎ শেঠি ছিলেন সেকোয়ার প্রধান আর্থিক উপদেষ্টা, যিনি আমাদের উদ্যোগে বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে উচ্চ অবস্থায় ছিলেন। এই ঘটনাটা তখন ঘটে যখন আমরা জরুরি কিছু তথ্যের উপর কাজ করছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আপনার মন বদলালেন কেন? উত্তরে তিনি বললেন, তিনি নাকি জানতে পেরেছেন যে ভাবিককে একটা ক্রেডিট কার্ড ফ্রড মামলায় ইউএসএতে কনভিক্ট করে নেওয়া হয়েছিল। আমি তাদের সঙ্গে এই তথ্যটি না জানানোয় তারা খুবই রাগ করেছিলেন। আমার চোখে এটা খুবই সহজ একটা ব্যাপার ছিল। ভাবিকের অতীতের বিশদ গতি শেয়ার করার জন্য আমি একজন বিচারক হিসেবে ছিলাম না, তাই এটা আমার কাজও ছিল না। কথা হলো, আমার এবং আমার এঞ্জেল ইনভেস্টরদের জন্য এটা কোনো সমস্যার বিষয় ছিল না। ভাবিকের দায়িত্ব ছিল এই তথ্যটি বলা বা না বলা। তবে হর্ষজিৎ তখনও মেনে নিতে পারছিলেন না এবং তারা তাদের সিএফও এবং জেনারেল কাউন্সিলের সঙ্গে এই সমস্যাটি নিয়ে কথা বলতে চাইছিলেন। আমি ভাবিককে বলেছিলাম বেঙ্গালুরু গিয়ে সবকিছু তাদেরকে খুলে বলতে, তাহলে তাদের পক্ষেও এটা বুঝতে সুবিধা হবে। এর মধ্যে সেকোয়া তারুসানকে এই ঘটনা সম্পর্কে জানাবার জন্য কল করে। আমাদের সৌভাগ্য যে আমরা তারুসানের থেকে পাওয়া টাকাটা ছুঁয়েও দেখিনি এবং সেটা মূলধন হিসেবে রাখাই ছিল। আমি তারুসানকে বলেছিলাম যে যদি তিনি চান তবে আমি তাকে তার সমস্ত টাকা ফিরিয়ে দিতে পারি, কিন্তু তারুসান এ ব্যাপারে একেবারেই চিন্তিত ছিলেন না। সেকোয়া এবং ভাবিকের মিটিংয়ের কোনো ফলাফল হয়নি, কারণ সেকোয়া একদম সিদ্ধান্ত নিয়েই জানিয়েছিল যদি ভাবিক ক্যাপ টেবিল থেকে সরে যায় তবেই তারা ইনভেস্ট করবে। তাদের মতামত ছিল যে লাইসেন্স পেতে এবং ভবিষ্যতের জনপ্রিয় টাকার সঙ্গে মোট পুঁজি ধরে রাখতে ব্যাপারটা প্রয়োজন। এটা আমার কথা নয়। আমি সেকোয়াকে জানাই যে এটাই যদি তাদের সিদ্ধান্ত হয় তবে তাদেরকে এটা ভাবিককে বলতে হবে।
যদি ভাবিক এগিয়ে যেতে না চায় তবে আমি তার পাশে দাঁড়াবো। আমি একটা স্পষ্ট কথা বুঝতে পারলাম যে এই সিদ্ধান্তের কারণে আমাকে আবার ইনভেস্টরদের সব টাকা অর্থাৎ 1.92 কোটি টাকা ফেরত দিতে হবে। যদি এটা ঘটে তবে আমার ব্যাকআপ প্ল্যান হচ্ছে আমার মালভিয়া নগরের বাড়িটা বিক্রি করে তাদের টাকা ফিরিয়ে দেওয়া। যেহেতু শেষের দিকে আমার সমস্ত ইনভেস্টরদের প্রাথমিক নিয়োগ থেকে 80 থেকে 250 গুণ লাভ হয়েছিল, আমি তাদেরকে মনে মনে এই আশ্বাস দিয়েছিলাম যে বিনিয়োগের কোনো ক্ষতি হবে না। তারা আমাকে ভরসা করত যে আমি কখনোই তাদের নিরাশ করব না। সেকোয়া আমাকে হার্শাল কামদারের দিকে পাঠিয়ে দিল যাতে ভাবিকের শেয়ার কেনা হতে পারে। হার্শাল আগেই গ্রোফার্সের এক্সট্রালাইজেশনে সাহায্য করেছিল এবং আমি তাকে খুব ভালোভাবেই জানি। এবার শুধু এটা ছিল ভাবিকের শেয়ার 4 কোটি টাকা মূল্যে কেনা হতে পারে। তবে আমি পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভাবিকের হাতে ছেড়ে দিয়েছিলাম। ভাবিক সেকোয়ার অফার গ্রহণ করে এবং তার শেয়ারগুলো বিনেক্সট, সেকোয়া এবং কিছু এঞ্জেলদের দ্বারা ক্রয় করা হয়। শাশ্বতের পিতা শাশ্বত এবং আমি সহ কয়েকজন এঞ্জেল গোষ্ঠীর মধ্যে ছিলাম। ভাবিকের নাম শেয়ার হোল্ডারদের চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। বোর্ড থেকে ইস্তফা দিয়ে কোম্পানির তালিকা থেকে ভাবিক সরে যায়। পরে একজন বাইরের লোক হিসেবে আমাদের পরামর্শ দিত ব্যক্তিগতভাবে। সরকারি জিনিসপত্রগুলো অনুযায়ী ভাবিক কোনো অধিকার না থাকা সত্ত্বেও আমার জন্য প্রাথমিক সহযোগী হিসেবেই সে ছিল। আমি তার সম্পর্কে আজও দুঃখিত, কারণ সেকোয়ার আদেশে এত তাড়াতাড়ি কোম্পানি থেকে তাকে চলে যেতে হয়েছিল। সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আমরা সেকোয়া থেকে সমর্থনের জন্য কথা দেওয়া ফান্ডিং এবং তেরুসানের প্রায় $1 মিলিয়ন ব্যবহার করার জন্য আদেশের অপেক্ষা করছিলাম। যদিও ইতিমধ্যেই এঞ্জেল ইনভেস্টরদের 1.92 কোটি টাকার প্রায় সবটাই খরচ হয়ে গিয়েছিল। আমি এমন একটা অবস্থায় দাঁড়িয়েছিলাম যে দিওয়ালির মাসে কর্মচারীদের বেতন দিতে হবে, অথচ আমাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আমি জানি যে আমাদের ফান্ডের কোনো জায়গা নেই, তবে এটাও জানি যে আমাদের টাকা ঠিকানায় পাঠানো পর্যন্ত আমাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর আমি মাধুরীকে জিজ্ঞেস করলাম যে ও আমাদের 2018 নভেম্বর মাসের স্যালারি বিলের পরিমাণ ওর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভারত পের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কিনা। আমি আশা করছিলাম যে পরবর্তী মাসে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড পৌঁছে যাবে। এতে আমরা প্রায় $5 মিলিয়ন প্রি মান মূল্যায়ন, প্রায় 2 মিলিয়ন সিড রাউন্ড এবং প্রায় 7 মিলিয়নের পোস্ট মান মূল্যায়ন, 5 মিলিয়ন প্রি মান মূল্যায়নের পর মানসিকভাবে একটু স্বস্তি বোধ করছিলাম। আমাদের ফান্ডিংটা পাওয়ার পর মাধুরী কোম্পানির ডিরেক্টর পদ থেকে রিজাইন করল আর আমি বোর্ডে যোগ দিলাম। যদিও মাধুরী কর্মচারী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ভাবিক ক্যাপ টেবিল থেকে পদত্যাগ করার পর আমি অন্য কো ফাউন্ডারদের এটা মনে করাতে চাইনি যে আমি বোর্ডকে নিজের করে নিতে চাইছি। যদিও আরেকজন বোর্ডের সদস্য নিয়োগ করার অধিকার আমার ছিল, মাধুরী বোর্ডের পদ ছেড়ে দিতে সেকোয়া বোর্ড সিট পেয়েছিল। কিন্তু পরে মাধুরীকে একজন কো ফাউন্ডার হিসেবে নিয়োগ না করাটা একটা বড় ভুল হিসেবে প্রমাণ হয়েছিল। আসলে ক্ষমতাশীল কর্মীকে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক স্থান দিয়ে যদি না রাখা হয় তবে তার জন্য পরে সমস্যা হতেই পারে, সেটা বোঝা গিয়েছিল। ব্যবসার ক্ষেত্রে আমরা প্রচুর উন্নতি করছিলাম। একই বছরের ডিসেম্বর মাসে আমি সেকোয়া এবং বিনেক্সকে বলেছিলাম যে আমি আরও 10 মিলিয়ন আর্থিক সাহায্য খুঁজছি। ফোন কলের মাধ্যমে তারা আমাকে নতুন ইনভেস্টরদের সঙ্গে যোগাযোগ করতে বারণ করে এবং বলে যে এইবার তারা অংশগ্রহণ করতে আগ্রহী। ডিসেম্বরের রাউন্ডে বিনেক্সট এবং সেকোয়া প্রায় $2 মিলিয়ন এবং $8 মিলিয়ন যোগদান দেয়, $30 মিলিয়ন প্রি মানি মূল্যায়নে। আমি জানতাম না যে এত তাড়াতাড়ি আমি এইভাবে ইনভেস্টমেন্ট পাব। সেই সময় আমি ইনসাইড পার্টনার্সের কম বয়সী স্পার্কি আমেরিকান সর্দারজি ভিনি পুজ্জির সঙ্গে পরিচিত হই, যিনি সিনিয়র ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট হিসেবে ইনসাইড পার্টনার্সে কাজ করেন। তিনি আমার কাজিনের দুঃসম্পর্কিত আত্মীয় ছিলেন। সেই সময় তিনি ইউএস থেকে ভারতে এসেছিলেন। যেদিন ভিনির সঙ্গে আমার মিটিংটি রাখা হয়েছিল একই দিন সেকোয়ার শর্টের পাতাতে সই করা হয়েছিল। ভিনি পুজ্জির কাছে শুধুমাত্র এই একটি মিটিংই বলে দিয়েছিল যে তিনি ডলার বসানোর জন্য ইচ্ছুক নন। রাউন্ডটা এখন বন্ধ হয়েছে, এছাড়া আর কোনো ইকুইটি আমি দিতে চাই না। আমি বিনীত মুখে ভিনিকে জানাই আমি প্রিমিয়াম দেব, আমার পরের রাউন্ডের জন্য অপেক্ষা করার উপযুক্ত সময় নেই। এটা ছিল তার কিছু সময়ের প্রতিক্রিয়া এবং আমি এই প্রতিক্রিয়া দেখে অবাক হই। যে ব্যবসাটা আমরা তৈরি করেছিলাম তার জন্য একটা বড় ভ্যালিডেশন ছিল। ইনসাইড পার্টনার্স একই দিনে সেকোয়া টার্মশিট সই করার পরেই 25% প্রিমিয়াম দিয়েছিল। এখনো পর্যন্ত ইনসাইড পার্টনার্স ভারত পের এক প্রধান শেয়ার হোল্ডার এবং ভারত পে তাদের সর্বাধিক তালিকার মধ্যে একটি। এটা সম্ভব হয়েছিল সেই লম্বা সর্দার ভিন্নি পুজ্জির পারিপাট্য এবং বুদ্ধির জন্য।
ভিন্নির বয়স এখনো 30 নয়। পরবর্তীকালে ভিন্নি ইনসাইড পার্টনার্স ছেড়ে যান এবং একটি ভিসি ফান্ড গঠন করেন, যা মোট $1 বিলিয়ন উৎস, লেফট লেন পার্টনার্স, যেখানে আমি এক গর্বিত লিমিটেড পার্টনার। যখন আমি ভিন্নির থেকে একটি অনুমোদন পেলাম, তখন একজন ইনভেস্টরকে বলেছিল যে আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। উনি ছিলেন র্যাবিট ক্যাপিটালের মিকি মালকা। তাকে মিকি নামেই সবাই চিনত। ফিনটেক জগতের বড় মাছ বলে তাকে মনে করা হতো। যখন তিনি কোনো স্টার্টআপে টাকা দেন, তখন অন্য সব ফান্ড অবশ্যই সেই স্টার্টআপের পক্ষ নেওয়া শুরু করে। তবে এখানে আমার সামনে ছিলেন মিকি মালকা, যিনি আমার ব্যবসা জীবিত থাকবেন না বলেছিলেন। আপনি জানেন না ভারত পে মারা যাবে, তাহলে আপনি মৃত্যুর তারিখও আগে থেকে বলে দিতে পারবেন নাকি? আমি তাকে জিজ্ঞাসা করলাম। 2 মাস, কোনো সন্দেহ নেই বলে তিনি জবাব দিলেন। যদি আমি 2 মাসে মরে না যাই তবে কি হবে? আমি দাবি করলাম। তাহলে আমি আপনাকে একটা চেক লিখে দেব। তার উত্তর ছিল, আমি কথা দিয়েছিলাম যে আমি মিকিকে ভবিষ্যতে ধরে রাখব।